আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের মিডিবাডিজ ইসিজি কোর্সে। আমাদের মেডিসিন ফাইনাল প্রফে 3টা ভাইভা বোর্ডের মধ্যে একটা বোর্ড কিন্তু ইসিজি দিয়েই শুরু হয়, তাই কেউই এটা থেকে পালাতে পারবে না, বা ইসিজি না শিখে পার পাওয়ার আসলে কোনো সুযোগ নাই। এজন্য আমরা 5টা ক্লাসে ইসিজি ইন্টারপ্রিটেশন একদম জিরো থেকে শুরু করে মোটামুটি একটা কমপ্লিট নলেজ গেইন করার চেষ্টা করব। এবং এই ক্লাসে আমরা রিসোর্স হিসেবে হ্যাম্পটন ইসিজি, ডক্টর শ্যামল স্যারের ইসিজি, ডক্টর নাজিব স্যারের ইসিজি লেকচার এবং আমাদের ওয়ার্ডে স্যার ম্যামরা যা পড়িয়েছেন সেগুলো থেকেই রিসোর্স নেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের আজকের ফার্স্ট ক্লাসের টপিক ইকেজি ইন্ট্রোডাকশন। এই ক্লাসে আমি টোটাল 9টা কথা বলবো। এই 9টা বিষয় তোমাকে মনে রাখতে হবে। আসলে সবকিছু মনে রাখতে হবে না, কিছু জিনিস বুঝলেই হবে আর কিছু জিনিস মনে রাখতে হবে, যেটা তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখলে ইজিলি বুঝতে পারবা। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। শুরুতেই ইলেকট্রিক্যাল ওয়্যারিং অফ দ্য হার্টকে আমরা ইসিজির সাথে ইনকর্পোরেট করার চেষ্টা করব। আমরা জানি যে কোনো একটা মাসেল কন্ট্রাকশনের জন্য দরকার হয় অ্যাকশন পটেনশিয়াল, অর্থাৎ ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন। তো হার্টে এমন কিছু জায়গা আছে যারা অটোমেটিক্যালি সেই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে, যাদেরকে আমরা পেসমেকার বলে থাকি। তো এদের মধ্যে মেইন পেসমেকার হচ্ছে এসএ নোড। এটা ইম্পালস জেনারেট করার পরে সেটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এভি নোডে আসে। সেখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সেটা বান্ডেল অফ হিজ হয়ে লেফট অ্যান্ড রাইট বান্ডেল ব্রাঞ্চে যেয়ে তারপরে পার্কিনজি সিস্টেমে ছড়ায় পড়ে। এইভাবে সেটা পুরো ভেন্ট্রিকুলে ছড়ায় পড়ে। তো যখন এটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে যাবে, এসএ নোড যখন ফায়ার করবে তখন অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন হবে, যেটা ডিরেকশনটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এভি নোডে আসার পরে এটা কিছুক্ষণ রেস্ট নেবে। তারপরে সেটা দুইটা বান্ডেল ব্রাঞ্চে যখন ছড়ায় পড়বে তখন যেহেতু এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ভেতর দিয়ে আছে, তখন কিন্তু সেপ্টাল ডিপোলারাইজেশন হবে এবং এটা ডিরেকশনটা হবে এই দিকে। কেন? কারণ বাম পাশের যেই বান্ডেল ব্রাঞ্চ সেটা বেশি শক্তিশালী ডান পাশেরটার তুলনায়, এই জন্য বাম পাশেরটার ভেক্টরগুলা প্রিডোমিনেট করবে। এই জন্য ডিরেকশনটা হবে উপরের দিকে এবং ডান দিকে। এরপরে সেটা পুরো মাসেলে ছড়ায় পড়বে, যেটাকে আমরা বলি মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এবং এইখানে তুমি তো জানোই যে রাইট ভেন্ট্রিকলটা চিকন থাকে, লেফট ভেন্ট্রিকলটা অনেক মোটা থাকে। এই জন্য লেফট ভেন্ট্রিকুলার যে ভেক্টরগুলো এগুলো বেশি প্রিডোমিনেট করবে এবং রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশন হবে এই দিকে, অর্থাৎ নিচের দিকে এবং বাম দিকে। এবং আলটিমেটলি সবার শেষে এই উপরের জায়গাটা ডিপোলারাইজেশন হবে, যেটাকে আমরা বলি বেজাল ডিপোলারাইজেশন। তো বেজাল ডিপোলারাইজেশনের ডিরেকশনটা তো দেখতেই পাচ্ছ, উপরের দিকে এবং ডান দিকে। এবং যেভাবে ডিপোলারাইজেশন হলো তার ঠিক উল্টা দিকে কিন্তু আলটিমেটলি রিপোলারাইজেশনও হবে। তো এই ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের সমষ্টিকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল। এটারই মেকানিক্যাল ইফেক্ট হিসেবে পরবর্তীতে আমরা মাসেল কন্ট্রাকশন পাবো। তো ওইটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে এই ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে আমরা কিভাবে ইসিজিতে ইনকর্পোরেট করব। তো সেটা করার জন্য আমরা এখানে একটা পজিটিভ ইলেকট্রোড রেখেছি। ইলেকট্রোড এমন একটা জিনিস যেটা বডি সারফেস থেকে কোনো ইলেকট্রিক্যাল ইম্পালস আসলে সেটাকে ডিটেক্ট করতে পারে। তো পজিটিভ ইলেকট্রোডের দিকে যখন কোনো পজিটিভ চার্জ আসে, অর্থাৎ ডিপোলারাইজেশনকে তুমি পজিটিভ চার্জ চিন্তা করতে পারো, যখন ডিপোলারাইজেশন তার কাছাকাছি আসবে তখন সে তার সাথে লেগে থাকা গ্যালভানোমিটারের কাঁটাকে উপরের দিকে বিক্ষেপ করাবে। আর যখন রিপোলারাইজেশন তার কাছাকাছি আসবে তখন সে কিন্তু কাঁটাটাকে নিচের দিকে বিক্ষেপ করাবে। তাহলে তুমি বুঝতেই পারছো, ডিপোলারাইজেশন কাছে আসলে কাঁটাটা উপরে যাবে আর রিপোলারাইজেশন কাছে আসলে কাঁটাটা নিচে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই ইলেকট্রোডটা এখানে রেখেছি। যখন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হবে, আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো আমরা কাটার মাথায় একটা কালি লাগাই দিয়েছি এবং এখানে একটা পেপার রেখেছি। এই পেপারটাই হচ্ছে আমাদের সেই ইসিজি পেপার, যেটাকে আমরা সবসময় বাম দিকে মুভ করাচ্ছি। অর্থাৎ এই যে রোলটা দেখতে পাচ্ছ, এই রোল দিয়ে এটাকে আমরা কি করছি, সবসময় বাম দিকে মুভ করাচ্ছি। এই জন্য যখন এই কাঁটাটা একটা জায়গায় থাকে, অর্থাৎ কোনো মুভ করে না, উপরে বা নিচে বিক্ষেপ করে না, তখন আমরা এরকম একটা ফ্ল্যাট লাইন পেতে থাকবো। যেহেতু কাগজটা মুভ করছে সবসময় বাম দিকে, আমরা একটা ফ্ল্যাট লাইন পাবো। আর যদি কাঁটাটা উপরের দিকে বিক্ষেপ করে তখন আমরা একটা ওয়েভ পাবো। তো সেই বিক্ষেপটা যদি খুব স্লো হয়, তখন যেহেতু কাগজটা মুভ করছে এই জন্য আমরা উপরের দিকে একটা এরকম কার্ভড ওয়েভ পাবো। আর যখন কাঁটাটা খুব ফাস্ট মুভ করবে তখন আমরা এরকম একটা শার্প ওয়েভ পাবো। তাহলে যখন অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন হবে তখন খুব স্লোলি এই পজিটিভ চার্জের দিকে একটা ডিপোলারাইজেশন আসছে, তখন কাঁটাটা কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। এবং যেহেতু স্লোলি যাবে এই জন্য উপরের ওয়েভটা হবে এরকম কার্ভড। তারপরে এভি নোডে এসে যখন ইলেকট্রিক্যাল ইম্পালসটা রেস্ট নিবে তখন কাঁটাটা কোনো বিক্ষেপ করবে না, তখন আমরা এরকম একটা লাইন পাবো। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটা কেন হয়েছে, এভিনোডাল ডিলের জন্য হয়েছে। তারপরে এটা যখন সেপ্টামকে ডিপোলারাইজ করবে, দেখো সেপ্টামের ডিরেকশনটা কিন্তু তার উল্টা দিকে। তো একটা ডিপোলারাইজেশন যদি তার দিকে আসে তখন তো উপরে যেত, কিন্তু উল্টা দিকে গেলে কোন দিকে যাবে, নিচে যাবে। এই জন্য নিচের দিকে আমরা একটা ওয়েভ পাবো। এবং সবসময় মনে রাখবা যে ভেন্ট্রিকুলার যে ডিপোলারাইজেশন সেগুলো সব ফাস্ট, অর্থাৎ সেপ্টাল ডিপোলারাইজেশনটা যেহেতু ফাস্ট এই জন্য আমরা নিচের দিকে যে ওয়েভটা পাবো সেটা হচ্ছে একটা শার্প ওয়েভ। এরপরে যখন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে তখন যেহেতু তার দিকেই আসছে এই জন্য কাঁটাটা উপরের দিকে যাবে, এবং যেহেতু এটা ফাস্ট এই জন্য আমরা উপরের দিকের ওয়েভটা পাবো শার্প।
আর যখন বেজাল ডিপোলারাইজেশন হবে, যেহেতু ডিপোলারাইজেশন তার থেকে দূরে চলে যাচ্ছে, এই জন্য আমাদের কাটার বিক্ষেপ হবে নিচের দিকে, যেহেতু দূরে সরে যাচ্ছে এই জন্য আমরা নিচের দিকে একটা শার্প ওয়েভ পাবো, যেহেতু এটা ফাস্ট যাচ্ছে। ডিপোলারাইজেশনের পরে এটা কিছুক্ষণ রেস্ট নিবে, রেস্ট নেওয়ার পরে আবার রিপোলারাইজেশন শুরু হবে। তো রিপোলারাইজেশন তো উল্টা দিকে হবে, ঠিক না? ডিপোলারাইজেশন যেদিকে হচ্ছিল অর্থাৎ তার দিকে আসছিল, রিপোলারাইজেশন তো তার থেকে দূরে সরে যাচ্ছে। তো আমরা জানি রিপোলারাইজেশন তার দিকে আসলে নিচে যাওয়ার কথা ছিল কাঁটাটা, যেহেতু দূরে সরে যাচ্ছে এই জন্য কাঁটাটা কিন্তু উপরেই যাবে। তো এখানে উপরের দিকে আমরা একটা ওয়েভ পাবো, এবং যেহেতু রিপোলারাইজেশন খুব স্লো হয় এই জন্য উপরের ওয়েভটা হবে এরকম কার্ভ ওয়েভ। তাহলে আমরা ইসিজির যে ইলেকট্রিক্যাল ইম্পালস আছে হার্টে, সেটার সাথে আমরা ইসিজির যে ওয়েভগুলা সেগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করলাম। তবে সব সময় যে আমাদের ওয়েভগুলো দেখতে এরকমই হবে বিষয়টা সেরকম না। আমরা যেহেতু ইলেকট্রোডটা এখানে রেখেছি এই জন্য এরকম হয়েছে। আমরা যদি ইলেকট্রোড এখানে রাখতাম তখন কিন্তু ডিরেকশনের উপর ভিত্তি করে তাদের যে প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, ঠিক না? তার মানে ইলেকট্রোডের অবস্থানের উপরে আমাদের কিন্তু প্যাটার্নগুলো চেঞ্জও হতে পারে। সব সময় যে এরকম প্যাটার্নই আমরা পাবো বিষয়টা সেরকম না। তো আমরা এখানে 5টা ওয়েভ কিন্তু পেয়ে গেলাম। প্রথম যে ওয়েভটা আমরা পেয়েছিলাম অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য সেটাকে আমরা নাম দিয়েছি পি ওয়েভ। তারপরে আমরা নিচের দিকে যে ছোট ওয়েভটা পেয়েছিলাম সেটাকে আমরা বলেছি কিউ ওয়েভ। এটা কেন হয়েছিল আমরা জানি, সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য। এবং এই যে বড় ওয়েভটা এটাকে আমরা বলি আর ওয়েভ, অর্থাৎ নাম দিয়েছি আমরা পি কিউ আর এস টি এইভাবে। কিউ হয়েছিল কেন আমরা বলেছি সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য, আর হয়েছে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য, এবং এস হয়েছিল আমাদের বেজাল ডিপোলারাইজেশনের জন্য, আর টি হয়েছিল রিপোলারাইজেশনের জন্য। তাহলে এই 5টা ওয়েভ কিন্তু আমরা পেয়েছি। আর ওয়েভগুলোর মাঝখানে আমরা দুইটা আইসোইলেকট্রিক লাইন পেয়েছি। এই যে আইসোইলেকট্রিক লাইনটা, এটার নাম হওয়া উচিত, এটা আসলে পি এর শেষ থেকে কিউ এর শুরু পর্যন্ত, এই জন্য এটার নাম হওয়া উচিত পি কিউ সেগমেন্ট। কিন্তু কিউটা এতই ছোট আমরা এটাকে খুব একটা পাত্তা দিইনি, আমরা এটাকে পিআর সেগমেন্ট বলেছি, অর্থাৎ আরটাকে আমরা গুরুত্ব দিয়ে এটাকে বলেছি পিআর সেগমেন্ট। এটা কেন হয়েছিল? এভিনোডাল ডিলের জন্য। আর এস এর শেষ থেকে টি এর শুরু পর্যন্ত যে আইসোইলেকট্রিক লাইনটা এটাকে আমরা বলি এসটি সেগমেন্ট। এটা কেন হয়েছিল? ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের মাঝখানের ইন্টারভালের জন্য হয়েছিল। তাহলে এই টোটাল 5টা আমরা ওয়েভ পেয়েছি এবং 2টা সেগমেন্ট পেয়েছি। আর এখানে আরেকটা ওয়েভ দেখা যাচ্ছে ইউ ওয়েভ। এটার অরিজিন সম্পর্কে আমরা খুব একটা জানি না, তো এটা মাঝে মাঝে থাকতে পারে, এটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কারণ না, এটা সবসময় আমরা পাবো না, এটা খুব একটা প্যাথোলজিক্যালও না। তবে যদি টি ওয়েভটা ফ্ল্যাটেনিং হয় এবং তখন আমরা যদি ইউ ওয়েভটা পাই তখন এটা অনেকটা প্যাথোলজিক্যাল হতে পারে। তো যাই হোক, এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তাহলে আমরা 5টা ওয়েভ পেলাম, 2টা সেগমেন্ট পেলাম। এখন ওয়েভ আর সেগমেন্টগুলোকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা কিছু ইন্টারভাল পাবো। যেমন এখানে আমরা যদি পি ওয়েভের সাথে পিআর সেগমেন্টকে যদি যোগ করে দিই তাহলে যে ইন্টারভাল পাবো সেটাকে আমরা বলি পিআর ইন্টারভাল, অর্থাৎ পি এর শুরু থেকে কিউ এর শুরু পর্যন্ত যে ইন্টারভাল সেটাকে আমরা বলি পিআর ইন্টারভাল। এটা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন এবং এভিনোডাল ডিলেকে ইন্ডিকেট করে। আর এই 3টা ওয়েভকে যদি আমরা যুক্ত করে দিই, কিউআরএস, এই 3টাকে যদি একসাথে যুক্ত করে দিই তাহলে সেটাকে আমরা বলি কিউআরএস ইন্টারভাল অথবা কিউএস ইন্টারভাল, অথবা এটাকে আমরা কিউআরএস কমপ্লেক্স বলে থাকি। এই কিউআরএস কমপ্লেক্সটা কেন হয়েছিল যদি একটু মনে করো, দেখবা যে পুরো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে কিন্তু এটা ইন্ডিকেট করে। এরপরে আমরা যদি কিউআরএস কমপ্লেক্স, এসটি সেগমেন্ট এবং টি ওয়েভ এই 3টাকে যদি যুক্ত করে দিই তাহলে যে ইন্টারভাল পাবো সেটাকে আমরা বলি কিউটি ইন্টারভাল। এই কিউটি ইন্টারভাল আসলে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনকে ইন্ডিকেট করে। তাহলে আমরা 3টা ইন্টারভাল পেলাম, 2টা সেগমেন্ট পেলাম এবং 5টা ওয়েভ পেলাম। আমরা কিন্তু ইসিজির যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে ফেললাম। কিউআরএস কমপ্লেক্সের পার্ট নিয়ে একটু বলার আছে। কিউআরএস কমপ্লেক্সের শুরুতে যে নেগেটিভ ডিফ্লেকশন সেটাকে আমরা কিউ ওয়েভ বলি। যে কোনো পজিটিভ ডিফ্লেকশন যেটা আমরা কিউআরএস কমপ্লেক্সের মধ্যে পাই সেটাকে আমরা আর ওয়েভ বলি, এবং আর এর পরে যদি কোনো নেগেটিভ ডিফ্লেকশন আসে সেটাকে আমরা কিন্তু এস ওয়েভ বলি। এটাকে গুরুত্ব দিয়ে বলার কারণ হচ্ছে আমরা অনেক সময় কিউ ওয়েভ পাই না। শুরুতে নেগেটিভ ডিফ্লেকশন পেলে সেটাকে তো অবশ্যই কি বলবো, কিউ ওয়েভ বলবো, ঠিক না? কিন্তু যদি শুরুতেই আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পাই সেটাকে আমরা আর ওয়েভ বলবো, সেটাকে কিন্তু আর কিউ বলার কোনো সুযোগ থাকবে না। আর ওয়েভ এর পরে যদি একটা নেগেটিভ ডিফ্লেকশন আসে, দেখা যাচ্ছে শুরুতে কোনো নেগেটিভ ডিফ্লেকশন নাই, আর এর পরে একটা নেগেটিভ ডিফ্লেকশন, সেটাকে কিন্তু কিউ বলা যাবে না, সেটাকে কিন্তু এস ওয়েভ বলতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যাবে যে কিউ ওয়েভ থাকবে না, শুরুতে একটা পজিটিভ ডিফ্লেকশন যেটাকে আমরা আর ওয়েভ বলবো এবং পরে একটা নেগেটিভ ডিফ্লেকশন যেটাকে আমরা এস ওয়েভ বলবো। ইসিজির ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা যে 9টা কথা বলতে চেয়েছি তার মধ্যে 2টা অলরেডি বলে ফেলেছি। আমাদের থার্ড কথাটা হবে ইসিজি পেপার রিলেটেড এবং ফোর্থ কথাটা হবে গ্যালভানোমিটার রিলেটেড। ইসিজি পেপারকে আমরা 1 মিলিমিটারের কিছু ছোট ছোট ঘরে ভাগ করেছি এবং প্রত্যেক 5টা ঘরকে আমরা একত্রিত করে একটা বড় ঘর তৈরি করেছি। তার মানে আমাদের একটা ছোট ঘর সমান 1 মিলিমিটার এবং একটা বড় ঘর সমান 5 মিলিমিটার। ইউনিভার্সালি এই যে পেপারটা বাম দিকে সবসময় মুভ করবে, এই মুভমেন্টের একটা স্পেসিফিক স্পিড ফিক্স করা হয়েছে যেটা হলো 25 মিলিমিটার পার সেকেন্ড।
তার মানে এটা 1 সেকেন্ডে 25 মিলিমিটার যায়, অর্থাৎ 25টা ছোট ঘর অতিক্রম করে বা 5টা বড় ঘর অতিক্রম করে। তার মানে 1 মিনিট বা 60 সেকেন্ডে এটা 1500 মিলিমিটার যায় বা 1500টা ছোট ঘর অতিক্রম করে কিংবা 300টা বড় ঘর অতিক্রম করে। এখানে যে ওয়েভগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা অ্যাকশন পটেনশিয়াল বা হার্টবিটকে ইন্ডিকেট করে। এরকম 60 সেকেন্ড বা 1 মিনিটে যতগুলো হার্টবিট আমরা পাই সেটাকে আমরা বলি হার্ট রেট। তাহলে হার্ট রেট ক্যালকুলেশনের জন্য আমাদের 300টা বড় ঘরে এমন কয়টা ওয়েভ আছে সেটা দেখতে হবে। এখন আমরা চাইলে পি কিউ আর এস এর মধ্যে যে কোনোটাকেই দেখতে পারি, পুরোটা না দেখে পি কয়টা আছে অথবা কিউ কয়টা আছে সেটা দেখতে পারি, কিন্তু সবচেয়ে বেশি প্রমিনেন্ট যেহেতু আর, এই জন্য 300টা বড় ঘরে কয়টা আর আছে সেটাই আসলে হার্ট রেটকে ইন্ডিকেট করে। কিন্তু প্র্যাকটিক্যালি তো 300টা বড় ঘর মানে অনেক বড় একটা পেপার লাগবে, অনেক বড় জায়গা লাগবে। এই জন্য আমরা 300টা ঘর না দেখে এখানে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করি। যেমন দেখো এই আর আর এই আর এর মাঝখানে কয়টা বড় ঘর আছে? 5টা। তার মানে 5টা বড় ঘর পরপর একটা করে হার্টবিট হচ্ছে। তাহলে 5টা বড় ঘর পরপর যদি একটা হার্টবিট হয়, একটা বড় ঘর সমান কত? 1/5 হার্টবিট। তার মানে 300টা বড় ঘরে কয়টা হার্টবিট পাবা? 300 ডিভাইডেড বাই 5, ঠিক না? তার মানে 60। তখন এই ক্ষেত্রে হার্ট রেট আমরা পাবো 60। তার মানে সব সময় উপরে থাকবে 300 আর নিচে থাকবে দুইটা আর এর মাঝখানে কয়টা বড় ঘর আছে সেটা। এই সূত্র দিয়ে তুমি চাইলে হার্ট রেটটা বের করতে পারো। তবে অবশ্যই রিদম রেগুলার থাকা লাগবে। রিদম মানে কি? যেমন এখানে হার্ট দুইটা আর এর মাঝখানে ইন্টারভাল এখানেও 5, এখানেও 5, এখানেও 5, সব জায়গায় যদি 5 না হতো তাহলে কি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারতাম? পারতাম না। যদি এখানে 5 থাকতো, এখানে যদি 4 থাকতো, এখানে যদি 3 থাকতো, তাহলে আমি কোনটা বসাতাম? 5 বসাতাম নাকি 4 বসাতাম নাকি 3 বসাতাম, ঠিক না? তখন তার ঐকিক নিয়মটা অ্যাপ্লাই করা যেত না। তো ঐকিক নিয়ম অ্যাপ্লাই করার জন্য অবশ্যই সবগুলোর মাঝখানে আর আর ইন্টারভাল সেম থাকা লাগবে, অর্থাৎ রিদম রেগুলার হওয়া লাগবে। তখন আমরা উপরে 300 আর নিচে দুইটা আর এর মাঝখানে কয়টা বড় ঘর আছে সেটা বসায় ফেললে আমরা কিন্তু হার্ট রেটটা ক্যালকুলেট করতে পারবো। আবার অনেকে কি করে, অনেকে হচ্ছে বড় ঘরগুলা না দেখে ছোট ঘরগুলা দেখে। তখন তুমি 300 সাথেও 5 গুণ করবা আর নিচে দুইটা আর এর মাঝখানে কয়টা ছোট ঘর আছে সেটা বসায় ফেললেই হবে। তবে অবশ্যই রিদম কিন্তু রেগুলার থাকা লাগবে। এখন অনেকে বলবে রিদম যদি রেগুলার না থাকে তখন আমরা কি করব? তখন তুমি কিন্তু 300টা বড় ঘরে কয়টা আর আছে সেটা তোমাকে ম্যানুয়ালি কাউন্ট করতে হবে। এখন বলবে যে 300টা বড় ঘরে কয়টা আর আছে এটা তো কাউন্ট করা টাফ হবে। তখন আমি তোমাকে বলবো যে তুমি 30টা ঘরে কয়টা আর আছে সেটা দেখো, সেটাকে 10 দিয়ে গুণ করো। অথবা 20টা ঘরে কয়টা আর আছে সেটা দেখো, সেটাকে 15 দিয়ে গুণ করো। অর্থাৎ তোমার আলটিমেট টার্গেট থাকবে 300টা বড় ঘরে কয়টা আর আছে সেটা কাউন্ট করা। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা যদি এইটা দেখি, এখানে কিন্তু দুইটা আর এর মাঝখানে স্পেসিফিক কোনো ডিসটেন্স নাই, ঠিক না? এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। তার মানে এখানে রিদম কিন্তু রেগুলার না, রিদম হচ্ছে ইরেগুলার। তখন আমরা কি করব? তখন আমরা 300টা ঘর কাউন্ট করতে যাব। কিন্তু এখানে তো 300টা ঘর নাই, এখানে আছে 20টা ঘর। তাহলে 300 পাওয়ার জন্য 20 এর সাথে কত গুণ করা লাগবে? 15 গুণ করা লাগবে, ঠিক না? তাহলে আমরা দেখছি যে 20টা ঘরে যদি 5টা বিট থাকে, এখানে দেখো কয়টা বিট? 5টা বিট। তাহলে 300টা ঘরে কত হবে? 5 * 15 মানে 75। তাহলে 300টা ঘরে 75টা বিট। তার মানে আমাদের হার্ট রেট কত হবে? 75। আর উপরের যেই এক্সাম্পলটা এটা তোমার জন্য হোমওয়ার্ক, তুমি এটা করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে আমরা হার্ট রেট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা কিন্তু জেনে ফেললাম। তাহলে হার্ট রেট ক্যালকুলেশনের জন্য কিন্তু এই পেপার স্পিডটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা ক্যালকুলেশনের জন্য সূত্রটা ডিরাইভ করেছিলাম। এখন কাগজ যদি খুব ফাস্ট মুভ করে তখন কিন্তু, যেমন এখানে এমন একটা পেপার বা আমরা এমন একটা পেপার স্পিড ইউজ করেছি যেখানে কাগজটা খুব ফাস্ট মুভ করেছে, এই জন্য একটা বিটের পরে কাগজ অনেক দূর চলে গেছে, তারপরে আমরা আরেকটা বিট পেয়েছি। এখানে কিন্তু হার্টের কোনো অ্যাবনর্মালিটি নাই, হার্টের বিট নর্মালি আছে, কিন্তু কাগজের স্পিড বেশি থাকার কারণে কাগজটা অনেক দূর অনেক তাড়াতাড়ি মুভ করে ফেলেছে। এই জন্য দুইটা বিটের মাঝখানে আমরা গ্যাপ অনেক বেশি পাচ্ছি। হার্ট রেট ক্যালকুলেশন করলে এখানে আমরা কিন্তু কম পাবো। আমাদের দেখে মনে হবে যে এখানে ব্র্যাডিকার্ডিয়া আছে, হার্ট খুব আস্তে আস্তে মুভ করছে। আসলে হার্টের কোনো সমস্যা নাই, কাগজটা খুব তাড়াতাড়ি মুভ করছে। এই জন্য কাগজের স্পিডটা আমরা একটা ফিক্স ধরে নিয়েছি 25 মিলিমিটার/সেকেন্ড। এটা আছে কিনা এটা দেখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার কাগজ যদি অনেক স্লো থাকে তখন একবার বিটের পরে কাগজ দেখা যাচ্ছে খুব স্লোলি মুভ করবে এবং বেশি দূর মুভ না করতে করতেই আরেকটা বিট আমরা পেয়ে যাব। তখন আমাদের দেখে মনে হবে এখানে টেকিকার্ডিয়া আছে, অর্থাৎ হার্ট খুব তাড়াতাড়ি মুভ করছে। আসলে হার্ট তাড়াতাড়ি মুভ করছে না, কাগজটা অনেক স্লোলি যাচ্ছে। এই জন্য কাগজের স্পিডটা কিন্তু 25 মিলিমিটার আছে, এটা এনশিওর করা খুবই জরুরি। এবং আমাদের ইসিজি রিপোর্টের উপরে কিন্তু পেপার স্পিড লেখা থাকে 25 মিলিমিটার/সেকেন্ড। এরপরে আমাদের চতুর্থ কথাটা গ্যালভানোমিটার রিলেটেড। আমরা জানি যে গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে, অর্থাৎ কোন দিকে ডিপোলারাইজেশন আসছে বা যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে।
এর পাশাপাশি আরো একটা বিষয়ের উপরে কিন্তু গ্যালভানোমিটারের কাঁটাটা কত উচ্চতায় উঠবে সেটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে এই গ্যালভানোমিটারকে কত ভোল্টেজ আমরা দিচ্ছি। এখন এই ভোল্টেজটাও ইউনিভার্সালি একটা স্পেসিফিক ফিক্স করে রাখা হয়েছে। এখন এটা ওই মাপে আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের ইসিজি পেপারের শুরুতে এরকম একটা সাইন দেওয়া থাকে যেটাকে আমরা বলি ক্যালিব্রেশন। এই ক্যালিব্রেশনটা যখন এরকম 10 মিলিমিটার থাকবে, অর্থাৎ 10 ঘর উচ্চতা পর্যন্ত উপরের দিকে উঠবে, সেটা আমাদের জন্য নরমাল। যদি তার চেয়ে কম হয় সেটাও অ্যাবনর্মাল, বেশি হলেও অ্যাবনর্মাল। বেশি হলে আমরা বুঝবো যে আমাদের ওয়েভগুলো অনেক বেশি উচ্চতা পর্যন্ত উঠবে, তখন আমাদের গ্রাফটা কিন্তু এরকম উঁচু উঁচু মনে হবে, আর ওয়েভগুলো অনেক উঁচু উঁচু মনে হবে। আর যদি ক্যালিব্রেশন কম থাকে, অর্থাৎ 10 ঘরের চাইতে কম থাকে, তখন কিন্তু এই গ্রাফগুলো অনেক নিচু নিচু হয়ে যাবে, ঠিক না? নরমালি এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে কিরকম হওয়ার কথা, কিন্তু যখন ক্যালিব্রেশন আমরা বেশি দিব, বেশি ভোল্টেজ দিব, তখন আর ওয়েভগুলো অনেক বেশি লম্বা হয়ে যাবে, আর যখন কম দিব তখন আর ওয়েভগুলো এরকম খাটো হয়ে যাবে। তখন এগুলো দেখে আমাদের বিভিন্ন প্যাথোলজির কথা মাথায় আসবে, কিন্তু আসলে আমাদের ক্যালিব্রেশনই ঠিক নাই। তাহলে ক্যালিব্রেশন ঠিক আছে কিনা এটা আমাদের কিন্তু এনশিওর করতে হবে। তাহলে আমরা যে পঞ্চম গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হলো লিড এবং ইলেকট্রোড। আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ইলেকট্রিক্যাল ইম্পালস ডিটেক্ট করার জন্য এখানে একটা পজিটিভ টার্মিনাল ইউজ করেছিলাম, যেটা আগত ইলেকট্রিক্যাল ইম্পালসের ভিত্তিতে গ্যালভানোমিটারের বিক্ষেপের সাহায্যে আমাদেরকে একটা প্যাটার্ন জেনারেট করে দিচ্ছিল। এই পজিটিভ টার্মিনাল যেটা বডি সারফেসে বসে ইলেকট্রিক্যাল ইম্পালসকে ডিটেক্ট করতে পারে, এই টার্মিনালটাকে আমরা বলি ইলেকট্রোড। এটা আমরা সাধারণত বডির উপরে একটা ক্লিপ বা স্টিকার হিসেবে বসায় থাকি। এগুলো হচ্ছে ইলেকট্রোড, এবং এই ইলেকট্রোডকে যখন আমরা বিভিন্ন ওয়্যারিং এর মাধ্যমে ইসিজি মেশিনের সাথে কানেক্ট করি, তখন এই পুরো সেটআপটাকে আমরা বলি লিড। ঠিক আছে, তাহলে লিড এবং ইলেকট্রোড কিন্তু দুইটা সেম জিনিস না, দুইটা ডিফারেন্ট জিনিস। তাহলে এরকম এক একটা লিড কিন্তু একটা ক্যামেরার মতো কাজ করে, যেগুলো আমাদের গ্যালভানোমিটারের বিক্ষেপের সাহায্যে এরকম একটা ছবি জেনারেট করতে পারে। তো একটা 3 ডাইমেনশনাল হার্টের পুরো সুন্দর একটা ছবি পাওয়ার জন্য বা সুন্দর একটা ওভারভিউ পাওয়ার জন্য আমাদের এরকম 12টা লিড বা 12টা ক্যামেরার প্রয়োজন হয়। তাহলে এই 12টা ক্যামেরা বা লিডের মধ্যে আমাদের 6টা চেস্টে বসাতে হয় আর 6টা লিম্বে বসাতে হয়। এই 6টা চেস্ট লিডকে আমরা V1 থেকে V6 নামকরণ করেছি, এবং 6টা লিডকে আমরা চেস্টে এইভাবে বসায় থাকি। 6টা লিডের জন্য 6টা ইলেকট্রোড আমরা ব্যবহার করে থাকি, যাদেরকে আমরা স্টারনামের দুই পাশে 4th ইন্টারকোস্টাল স্পেসে V1 V2, 5th ইন্টারকোস্টাল স্পেসে মিড ক্ল্যাভিকুলার লাইনে V4 এবং V2 আর V4 এর মাঝামাঝি জায়গাতে V3 এইভাবে বসায় থাকি, এবং V4 এর সাথে সেম হরাইজন্টাল প্লেনে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে V5 এবং মিড অ্যাক্সিলারি লাইনে আমরা V6 এইভাবে 6টা ইলেকট্রোড কিন্তু প্লেস করি। তাহলে চেস্ট লিডের জন্য ইলেকট্রোড আর লিড দুইটা মোটামুটি সিমিলার কথা। আমরা এখানে যে স্টিকারগুলো বসাবো সেগুলো ইলেকট্রোড হিসেবে কাজ করবে, আর যখন এখানে ওয়্যারিং করব, ওয়্যার দিয়ে তাকে ইসিজি মেশিনের সাথে কানেক্ট করব, তখন ওই জিনিসটাকে আমরা লিড বলবো। তাহলে এখানে 6টা ইলেকট্রোড, 6টা লিড আমরা ব্যবহার করে থাকি। কিন্তু লিম্বের 6টা লিডের জন্য আমরা দুই হাতে দুইটা দুইটা করে 4টা লিড এবং বাম পায়ে আরো 2টা লিড, এভাবে টোটাল 6টা লিড ব্যবহার করে থাকি। এখন একই হাতে যেহেতু 2টা লিড বা একই পায়ে যেহেতু 2টা লিড, দুইটার জন্য আলাদা টার্মিনাল আমাদের বসাতে হয় না, একটা টার্মিনাল বসালেই কিন্তু আমরা সেটা 2টা লিডের জন্য ব্যবহার করতে পারি। এইভাবে টোটাল 6টা লিডের জন্য আমাদের জাস্ট 3টা ইলেকট্রোড বসালেই চলে। অর্থাৎ চেস্টের 6টার জন্য 6টা ইলেকট্রোড বসাইছি, আর এখানে 6টার জন্য জাস্ট 3টা ইলেকট্রোড বসাইছি। এভাবে টোটাল 9টা ইলেকট্রোড দিয়ে আমরা কিন্তু 12টা লিড বানাতে পারলাম। এবং ডান পায়ে যেহেতু আমরা কিছুই বসাচ্ছি না, এখানেও একটা ইলেকট্রোড বসানো হয় নিউট্রাল বা আর্থিং হিসেবে। এভাবে টোটাল 12টা লিডের জন্য আমরা ইসিজিতে 10টা ইলেকট্রোড বসায় থাকি। চেস্টের গুলো তো আমরা কিভাবে বসাতে হয় সেটা দেখেছি। এখন এই লিম্বের গুলা বসানোর জন্য একটা কালার কোডিং আমাদের মনে রাখতে হবে, কালো হাঁস। অর্থাৎ আমাদের ডান পায়ে আমরা কালো, ডান হাতে আমরা লাল, এবং বাম হাতে হলুদ, এবং বাম পায়ে সবুজ, এইভাবে আমরা কিন্তু বসাবো, যেটাকে আমরা কালো হাঁস দিয়ে মনে রাখতে পারি। এই 6টা লিম্ব লিডের মধ্যে 3টা ইউনিপোলার এবং 3টা বাইপোলার। আমাদের নিশ্চয়ই মনে আছে একটু আগে আমরা একটা নেগেটিভ এবং একটা পজিটিভ টার্মিনাল ইউজ করেছিলাম গ্যালভানোমিটারের সাথে কানেক্ট করার জন্য। তো এই যে ডান হাত থেকে বাম হাতের দিকে যে লিডটা, সেটাকে আমরা বলি লিড 1, বাম হাত থেকে বাম পায়ের দিকের লিডটাকে আমরা বলি লিড 3, এবং ডান হাত থেকে বাম পায়ের দিকের যে লিডটা সেটাকে আমরা বলি লিড 2। এদের অ্যাঙ্গুলেশনটা দেখতেই পাচ্ছ যে এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে লিড 1, 120 ডিগ্রি অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে লিড 3, এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে লিড 2। এই অ্যাঙ্গুলেশনগুলো আমাদের মনে রাখতে হবে। এবং এখানে যেহেতু আমরা দুইটা ভোল্টেজ ইউজ করেছি, দুই পাশে দুইটা ভোল্টেজ ইউজ করেছি, এই জন্য এদেরকে আমরা বাইপোলার লিড বলে থাকি। আর যখন আমরা হার্টের ভোল্টেজকে সেন্টারে রেখে জাস্ট একটা ইলেকট্রোড বা একটা ভোল্টেজ ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলি ইউনিপোলার লিড। অর্থাৎ সেন্টার থেকে রাইট আর্মের দিকে AVR, সেন্টার থেকে লেফট আর্মের দিকে AVL, এবং সেন্টার থেকে ফুটের দিকে AVF। এইভাবে আমরা
তিনটা ইউনিপোলার লিড কিন্তু ব্যবহার করি। তাহলে টোটাল 6টা লিড আমরা পেয়ে গেলাম, 3টা ইউনিপোলার লিড এবং 3টা বাইপোলার লিড। তাদের অ্যাঙ্গুলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা আগেই বলেছি লিড 1 থাকবে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, লিড 2 থাকবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, লিড 3 থাকবে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। এগুলোকে আমরা একটা সেন্টারে নিয়ে আসার চেষ্টা করেছি। আবার ওই চিত্র থেকে যদি দেখো ভিএল থাকবে -30, ওপরটাকে আমরা মাইনাস ধরেছি, তাহলে -30, ভিআর থাকবে -150 এবং ভিএফ থাকবে একদম নিচের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখানে যদি খেয়াল করো যে এই 5টা লিড অর্থাৎ 1 2 3 এবং ভিএল ভিএফ, এই শব্দটা এখন বর্তমানে ওমিট করা হয়েছে, তাহলে আমরা এভিএফ অথবা এভিএল চিন্তা করতে পারি। এই 5টা কিন্তু একই ডিরেকশনে আছে মোটামুটি, আর এভিআর কিন্তু একদম উল্টা ডিরেকশনে আছে। এটা বলার গুরুত্ব আমি একটু পরে ডেসক্রাইব করব। তাহলে আমরা লিড এবং ইলেকট্রোড সম্পর্কে বলে ফেললাম। আমাদের ষষ্ঠ কথাটা হবে কার্ডিয়াক অ্যাক্সিস সম্পর্কে, অর্থাৎ হার্টের মধ্যে যত ইলেকট্রিক্যাল ভেক্টর ছিল সবগুলোকে যদি আমরা লব্ধি করি তার ডিরেকশনটা অনেকটা ডাউনওয়ার্ড এবং লেফটওয়ার্ড অর্থাৎ অ্যাপেক্সের দিকে হবে। ওই লব্ধি ভেক্টরটাকে আমরা এই ডিরেকশনে দেখাতে পারি। তো এই ভেক্টরটাকে যদি আমরা বিভিন্ন লিডের সাপেক্ষে চিন্তা করি, লিড 1 2 3 এর সাপেক্ষে চিন্তা করি, তাহলে সবার সাথেই মোটামুটি এটা সূক্ষ্ম কোণে আছে। তো যখন কোনো একটা ভেক্টর একটা লিডের সাথে, আমরা একটু আগে বলেছিলাম যে লিড একটা ক্যামেরা হিসেবে কাজ করে ছবি তোলার জন্য, যখন কোনো একটা ভেক্টর তার দিকে আসে তখন সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ ডিফ্লেকশন দেয়, আর যখন তার থেকে দূরে সরে যায় তখন নেগেটিভ ডিফ্লেকশন দেয়। ঠিক আছে, তো যেহেতু সূক্ষ্ম কোণে আছে, লিড 1 ও ভাববে তার দিকে আসছে, লিড 2 ও ভাববে তার দিকে আসছে, লিড 3 ও ভাববে তার দিকে আসছে, অর্থাৎ সবাই ভাববে যে আমার দিকেই এই ভেক্টরটা আসছে, ম্যাক্সিমাম ভেক্টর তার দিকেই আসবে। তখন আমরা লিড 1 এও ম্যাক্সিমাম পজিটিভ ডিফ্লেকশন পাবো, লিড 2 এও পজিটিভ ডিফ্লেকশন পাবো, লিড 3 এও কিন্তু পজিটিভ ডিফ্লেকশন পাবো। এটা নরমালি হয়ে থাকে। কিন্তু যখন কোনো কারণে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অর্থাৎ লেফট সাইড অফ দ্য হার্টে মাসেল মাস বেড়ে যাবে, তখন কিন্তু এই ভেক্টরটা আরো লেফটে চলে যাবে। তখন এটা দেখতে অনেকটা এরকম মনে হবে। ঠিক আছে, তখন এটাকে আমরা বলি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। তখন লিড 1 ভাববে ঠিক আছে আমার দিকে আছে, কিন্তু লিড 3 কি ভাববে? লিড 3 ভাববে আমার থেকে অনেক দূরে সরে গেছে। তখন লিড 3 এর যে ডিফ্লেকশন সেটা দেখো নেগেটিভ হয়ে গেছে। তাহলে লিড 3 এর ডিফ্লেকশন যদি নেগেটিভ হয়ে যায় তাহলে তুমি চিন্তা করবা যে এখানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে। বা লিড 2 এর ডিফ্লেকশন যদি নেগেটিভ হয় তখন তুমি ভাববা এখানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে। তখন কিন্তু লিড 1টা পজিটিভই থাকবে যেহেতু তার সাথে সূক্ষ্ম কোণ তৈরি করেছে। আর যখন রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হবে তখন ওই টোটাল ভেক্টরটা কিন্তু ডান পাশে সরে যাবে। তখন লিড 3 ভাববে আমার দিকে আসছে, তখন এখানে পজিটিভ ডিফ্লেকশন পাবা, কিন্তু লিড 1 এ কিন্তু নেগেটিভ ডিফ্লেকশন পাবা। ঠিক আছে, তাহলে এটা বোঝার উপায় হলো লিড 1 এ নেগেটিভ ডিফ্লেকশন পেলে আমরা বুঝবো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, আর লিড 2 এবং 3 তে নেগেটিভ ডিফ্লেকশন পেলে আমরা বুঝবো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে। তখন আমরা সেইভাবে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এরকম কিছু কজ চিন্তা করব। তাহলে এটার অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ভিডিওটা পজ করে তুমি বলো তো এখানে কোনো অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা। টোটাল একটা ইসিজি পেপার পাওয়ার পরে তোমার চোখ চলে যাবে লিড 1 2 এবং 3 এর দিকে এবং দেখবা যে এখানে সবগুলা পজিটিভ কিনা। দেখো এখানে পজিটিভ আছে, কিন্তু এখানে তো পজিটিভ না, ঠিক না, এখানে ম্যাক্সিমাম নেগেটিভ পোরশনে চলে গেছে, ঠিক না, আইসোইলেকট্রিক লাইন থেকে এটা নিচের দিকে চলে গেছে, তার মানে এটা নেগেটিভ এবং এটাও নেগেটিভ। তাহলে লিড 3 যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি বলেছিলাম? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, ঠিক না। লিড 3 যখন নেগেটিভ হবে তখন লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। আর তুমি যদি দেখতা লিড 1 নেগেটিভ তখন তুমি বলতা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে আশা করি তুমি ঠিকই ধরতে পেরেছো যে এখানে একটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে আমাদের কার্ডিয়াক ভেক্টরটা সবচেয়ে কাছাকাছি আছে লিড 2 এর, এই জন্য তুমি সবচেয়ে সুন্দর প্যাটার্ন কিন্তু লিড 2 তে পাবা। এই জন্য দেখবা যে ম্যাক্সিমাম ইসিজি পেপারে লিড 2টাকে নিচে আলাদাভাবে পুরো লাইন দেয়া থাকে, যাতে তুমি এইটা দেখে সুন্দরভাবে রিদমটা বুঝতে পারো, এটা থেকে তুমি রেট ক্যালকুলেট করতে পারো। যেহেতু এটা সবচেয়ে কাছাকাছি আছে এই জন্য এটাকে আমরা রিদম স্ট্রিপ হিসেবে ইউজ করে থাকি। এই জন্য লিড 2কে কিন্তু বলা হয় রিদম স্ট্রিপ, যেহেতু এটা সবচেয়ে কাছাকাছি থাকে কার্ডিয়াক ভেক্টরের, সবচেয়ে সুন্দর অ্যালাইনমেন্টে থাকে। এই জন্য বাকি জায়গাগুলোর তুলনায় এখানে আমরা সবচেয়ে সুন্দর সুন্দর প্যাটার্ন পাবো, অর্থাৎ সবচেয়ে সুন্দর ওয়েভ কিন্তু আমরা লিড 2 তে দেখতে পাবো। এই জন্য লিড 2 কে আমরা বলি রিদম স্ট্রিপ। আর আমরা দেখেছিলাম যে বাকি 5টা আমাদের লিড একই ডিরেকশনে থাকলেও এভিআর কিন্তু উল্টা ডিরেকশনে আছে। এই জন্য এভিআর এর প্যাটার্নটা সবসময় উল্টা হবে। এই জন্য আমরা যখন ইন্টারপ্রেট করতে চাই এভিআর এর দিকে তাকাই, খুব একটা মাথা নষ্ট করতে চাই না। এই জন্য আমরা বাকি 11টা লিডের দিকে তাকালেও এভিআর এর দিকে কিন্তু খুব একটা তাকাই না। দেখো এভিআর এর দিকের যে আমাদের প্যাটার্ন গুলো আছে বা ওয়েভ গুলো আছে সেগুলো দেখে অনেকটা উল্টা উল্টা মনে হচ্ছে। বাকিগুলোতে উল্টা থাকলে হয়তো সেটা কিছু ইন্ডিকেট করবে, কিন্তু এভিআর এ উল্টা থাকাটাই স্বাভাবিক এবং এটা সবসময় উল্টাই থাকে। এই জন্য এটার দিকে খুব একটা তাকানোর দরকার নেই। এবারে আমরা অষ্টম যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হলো আমাদের কোন লিড দিয়ে আমরা কোন সারফেসের দিকে দেখতে পাবো। লিডগুলো তো ক্যামেরা, ঠিক না, এক একটা এক এক ডিরেকশনের দিকে তাকায় আছে। এখন কোন ক্যামেরা কোন সারফেসকে দেখাবে সেটা আমরা দেখার চেষ্টা করছি। V1 এবং V2 রাইট ভেন্ট্রিকলের উপরে থাকে, এটা রাইট ভেন্ট্রিকলকে দেখতে পাবে।
V3 V4 দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের উপরে থাকে, এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বা সেপ্টাল ইন্ডিকেট করে। আর V5 V6 যেহেতু ল্যাটারালি আছে, এটা ল্যাটারাল সারফেসকে ইন্ডিকেট করে। আর যদি তুমি V1 থেকে V4 এই চারটা একসাথে চিন্তা করো তাহলে এটা অ্যান্টেরোসেপ্টাল ইন্ডিকেট করে। আর প্রথম ছয়টাই যদি চিন্তা করো তাহলে সেটা কিন্তু এক্সটেন্সিভ অ্যান্টেরিয়রকে ইন্ডিকেট করে। আর এরপরে আমরা যদি এগুলা দেখি, দেখো VL এবং 1 এগুলা যেহেতু ল্যাটারাল সারফেস থেকে দেখছে এবং উপরের দিকে, এই দুইটা আমাদের হাই ল্যাটারাল সারফেসকে ইন্ডিকেট করে। এবং 2, 3 এবং AVF এটা যেহেতু নিচের দিক থেকে তাকাবে, এটা দিয়ে তুমি কিন্তু ইনফিরিয়র সারফেসকে দেখতে পাবা। তো এখানে একটা আমরা ইমেজ দেখতে পাচ্ছি, 1 এবং AVL হাই ল্যাটারাল ইন্ডিকেট করে, V1 V2 রাইট ভেন্ট্রিকল, V3 V4 সেপ্টাল, V5 V6 ল্যাটারাল, এবং প্রথম চারটা অ্যান্টেরোসেপ্টাল, প্রথম ছয়টা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র। এবং এই প্রথম ছয়টার সাথে যদি 1 AVL ও থাকে, অর্থাৎ কোনো প্যাথোলজি যদি তুমি এই জায়গাগুলোতে পাও, তখন সেটা কিন্তু অ্যান্টেরোল্যাটারাল ইন্ডিকেট করে। আর 2, 3 AVF আমরা বললাম ইনফিরিয়র, এভিআর তো আমরা তাকাই না, ঠিক না? তো যদি এখানে কোনো প্যাথোলজি থাকে তাহলে সেটা কিন্তু পোস্টেরিয়র ইন্ডিকেট করে। তবে এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথার কোনো দরকার নাই আপাতত। তাহলে আমরা দেখলাম যে কোন সারফেস এখানে কোন লিড দ্বারা আমরা দেখতে পাবো। ফাইনালি আমরা একটা ইসিজি মেশিন চালু করার আগে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে আমরা ক্যালিব্রেশন ঠিক রাখবো, পেপার স্পিড ঠিক রাখবো, এটা সম্পর্কে আমরা আগেই বলে ফেলেছি। এরপর আমাদের ইলেকট্রোডের প্লেসমেন্টগুলো ঠিকঠাক ভাবে হতে হবে, অর্থাৎ আমরা যে কালো হাঁস বলেছিলাম সেইভাবে ইলেকট্রোডগুলোকে প্লেস করতে হবে। চেস্টে V1 থেকে V6 ঠিকঠাক ভাবে জায়গাতে প্লেস করতে হবে, না হলে কিন্তু আমরা উল্টাপাল্টা রেকর্ডিং পাবো। তো এই পেপারে দেখো কিছু উল্টাপাল্টা আছে, যেমন লিড 1 এ P উল্টা হয়ে গেছে, T উল্টা হয়ে গেছে, তারপরে এভিআর এ যেখানে উল্টা থাকার কথা ছিল সেটা সোজা হয়ে গেছে। তো যদিও তুমি নরমাল ইসিজি এখনো খুব একটা দেখোনি বলে এটাকে তোমার খুব একটা সমস্যা নাও মনে হতে পারে, তবে আমরা যখন একদম নরমাল গুলো দেখে ফেলবো তখন তুমি যখন আবার রিভার্স করে এসে এই জিনিসটা দেখবে যে তোমার কাছে এটা কিন্তু অ্যাবনর্মাল মনে হবে। অর্থাৎ আমাদেরকে ইলেকট্রোডটা ঠিকঠাক মতো জায়গাতে প্লেস করতে হবে, না হলে আমরা অ্যাবনর্মাল ইসিজি পাবো। এরপরে পেশেন্টের স্কিন এবং ইলেকট্রোডের মাঝখানে কিন্তু একটা গুড কন্ট্যাক্ট থাকতে হবে। মাঝে যদি হেয়ার চলে আসে বা সোয়েট চলে আসে বা ডাস্ট চলে আসে তাহলে কিন্তু হবে না। এই জন্য আগে আমরা হেয়ারটাকে শেভ করে নিতে পারি, ডাস্টের জন্য আমরা অ্যালকোহল দিয়ে রাব করে নিতে পারি, এবং যাতে খুব বেশি সোয়েট না হয় সেই ব্যবস্থা নিতে পারি। অনেক সময় দেখা যায় আমরা রেস্টিং ইসিজি না করে পেশেন্টের এক্সারসাইজ অবস্থায় ইসিজি করি, তখন কিন্তু সোয়েট চলে আসতে পারে। তো এগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এগুলো যদি মাঝখানে চলে আসে, গুড ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট যদি আমরা না পাই, তখন কিন্তু এরকম আমরা হিজিবিজি পাবো ইসিজির মধ্যে। আর যদি দেখা যায় যে মাঝখানে কোনো ইলেকট্রিক্যাল ইন্টারফেরেন্স চলে আসলো, অর্থাৎ ইসিজি মেশিনটা তো হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করার কথা, কিন্তু ওই বিছানায় যদি একটা ইলেকট্রিক্যাল লাইট থাকে বা একটা মোটর থাকে, সেটাও কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেন্ড করবে ইসিজি মেশিনে, সেটাও রেকর্ড হয়ে যাবে ভুল করে। তখন কিন্তু এরকম মোটা মোটা দাগের আমরা ইসিজি পাবো, যেটা অবশ্যই অ্যাবনর্মাল। এরপরে পেশেন্ট অবশ্যই রিল্যাক্স থাকতে হবে, ওয়ার্ম এবং লাইং কমফোর্টেবলি থাকতে হবে। পেশেন্ট যদি খুব বেশি মুভমেন্ট করে, খুব বেশি শিভারিং হয়, কিংবা তার যদি পার্কিনসন্স ডিজিজ থাকে, মুভমেন্ট ডিসঅর্ডার থাকে, তখন কিন্তু আমরা এরকম হিজিবিজি ইসিজি পাবো। এরপরে আমরা শুরুতেই বলে দিয়েছি পেশেন্টের ক্যালিব্রেশন এবং পেপার স্পিড ঠিক থাকতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা যে 9টা বিষয় বলতে চেয়েছিলাম সেগুলো তো বলে ফেললাম, তবে এত কিছু মাথায় রাখা আসলে সমস্যা। এই জন্য তুমি এইটুকু শুধু মাথায় রাখো যে যে কোনো একটা ইসিজি রিপোর্ট পাওয়ার পরে তুমি শুরুতে আইডেন্টিফাই করে ফেলবা যেটা কোন পেশেন্টের রিপোর্ট। তারপরে তুমি পেপার স্পিডের দিকে তাকাবা 25 মিলিমিটার পার সেকেন্ড আছে কিনা, কারণ কম বেশি হলে কি সমস্যা সেটা আমরা বলেছি। তবে যদি লেখা না থাকে তাহলে তুমি ধরে নিবা যে এটা আইডিয়াল মেনটেন করা হয়েছে, 25ই আছে, এত বেশি চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। এরপরে তুমি ক্যালিব্রেশনের দিকে তাকাবা, আমরা যদি একটু জুম করে দেখি যে এখানে 10 ঘর আছে কিনা, গুনে দেখবা 10 ঘর থাকলে ঠিক আছে, আর না থাকলে বুঝবা ক্যালিব্রেশন ঠিক নাই, তখন আমাদের রেজাল্টটা উল্টাপাল্টা আসবে। তো এখানে ঠিকই আছে ক্যালিব্রেশন। এরপরে তুমি দেখবা অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা, বলো তো এখানে অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা। লিড 2 নেগেটিভ, লিড 3 নেগেটিভ, তার মানে এখানে অ্যাক্সিস ডেভিয়েশন আছে। কোন দিকে? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, ঠিক না? তাহলে অ্যাক্সিস ডেভিয়েশনটা দেখে ফেলবা। এরপরে তুমি রেট রিদম দেখবা, এটার জন্য তোমার রিদম স্ট্রিপ তো এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সব সময় কিন্তু পাই না আমরা, তখন আমরা লিড 2 এর দিকে তাকাবো। তো লিড 2 যদি আমরা একটু জুম করে দেখি, আমরা শুরুতে দেখবো রিদম রেগুলার কিনা। তো আমার কাছে রিদম কিন্তু রেগুলার মনে হচ্ছে, সবগুলা ইকুয়াল ডিসটেন্সে আছে। এরপরে তুমি দেখবা আর ইন্টারভাল কত, 3.4, ঠিক না? তাহলে 300 কে যদি তুমি 3.4 দিয়ে ভাগ করো, দেখবা 88 পয়েন্ট সামথিং আসছে, তার মানে প্রায় 90। তাহলে এই পেশেন্টের হার্ট রেট আমরা বলবো 90 বিটস পার মিনিট। তো এইভাবে আমরা ইন্ট্রোডাকশন থেকে এই কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখবো একটা ইসিজি রিপোর্ট রিড করার ক্ষেত্রে। তাহলে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা ইসিজি ইন্ট্রোডাকশন সম্পর্কে যতটুকু পড়তে চেয়েছিলাম সেগুলো কিন্তু পড়ে ফেললাম। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।